ওকে, তো আমরা কলাম আন্ডার অ্যাক্সিয়াল লোড অনলি এই ডিজাইনটা অলরেডি ডিসকাস করেছি, একটা নিউমেরিক্যাল এক্সাম্পলও করেছি, যেটাতে আমরা দেখেছি যে একটা মিনিমাম এক্সেন্ট্রিসিটি আমাদের মেনটেন করে ডিজাইনটা করতে হয় অ্যাজ পার দ্য প্রভিশন অফ আইএস 456 অনলি, as because concrete is a man-made structure. Concrete structures are man-made structures. Therefore, we should take into account a minimum accidental eccentricity that may occur during construction. Okay, now let us go to short columns when under compression along with uniaxial bending. First of all, let us try to understand under which circumstance this particular phenomena may take place. Okay, let me refer to this figure. Okay, over here you can see I have drawn a cross section of a column with two axes. Okay, now the case that we are referring over here is like this: uh, when a load is actually occurring like this load is on one axis, এটা একটা অ্যাক্সিসের ওপরে পড়ছে। তো এই এক্সেন্ট্রিসিটিটাকে আমি বলতে পারি যে এটা যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, ঠিক আছে, এটা যদি আমার ওয়াই ওয়াই হয় আর এইটা যদি আমার এক্স এক্স অ্যাক্সিস হয়, ঠিক আছে, আমি বলছি যে এইটা হচ্ছে আমার, সরি, এটা হচ্ছে আমার ই ওয়াই এক্সেন্ট্রিসিটি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইওয়াই এক্সেন্ট্রিসিটি। তাহলে এই লোডটাকে কি আমরা বলতে পারি যে দিস লোড ইজ ভেরি সিমিলার অর ইকুইভ্যালেন্ট লোড ইজ লাইক, এই লোডটার একটা ইকুইভ্যালেন্ট লোড আমি কি বলতে পারি যে এটা এইরকম একটা ইকুইভ্যালেন্ট লোডের সাথে আমি কম্পেয়ার করতে পারি? ধরা যাক এই লোডটা হচ্ছে পি, ঠিক আছে, তো এটাকে আমি যদি এই সেন্টারে নিয়ে আসি, ঠিক আছে, একদম সেন্টারে, তাহলে এটার ইকুইভ্যালেন্ট লোড আমি কি বলতে পারি যে এখানে একটা আসবে হচ্ছে এই লোডটার ইকুইভ্যালেন্ট লোড পি, আর আসবে এখানে একটা মোমেন্ট এম হুইচ ইজ ইকুয়াল টু পি ইন্টু ইওয়াই, ঠিক আছে, এইটা। তো তাহলে এইটা আমার কি হলো, যখন একটা অ্যাক্সিসের উপরে লোডটা পড়লো তখন কিন্তু এটা ভেরি সিমিলার টু অ্যাক্সিয়াল লোড, একটা অ্যাক্সিয়াল লোড অ্যালং উইথ অ্যান ইউনি অ্যাক্সিয়াল বেন্ডিং, ঠিক আছে, এই দুটো কিন্তু তখন আমার একসাথে কাজ করছে, ঠিক আছে, একটা বেন্ডিং মানে একটা অ্যাক্সিসের রেসপেক্টে বেন্ডিং, হ্যাঁ, এটা কিন্তু এম এক্স অবশ্যই, কারণ এটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এই মোমেন্টটা কাজ করছে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, তো এম এক্স ইকুয়াল টু পি ইন্টু ই ওয়াই, এটা হবে আমার মোমেন্ট। তো এটা কিন্তু একটা টিপিক্যাল কেস যেখানে একটা শর্ট কলাম আন্ডার অ্যাক্সিয়াল লোড অ্যালং উইথ ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং আছে। তো এইগুলো, এই কলামগুলোকে আমরা ডিজাইন করব কিভাবে? এই কলামগুলো ডিজাইন করা কিন্তু একটু কাম্বারসাম, কারণ এখানে যেটা হচ্ছে, যেহেতু একসঙ্গে অ্যাক্সিয়াল লোড আর ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং দুটো কাজ করছে, তো এই পার্টিকুলার সেকশনের স্ট্রেংথ এটা বার করতে গেলে কিন্তু ট্রায়াল অ্যান্ড এরার প্রসেসে বার করতে হয়, উইচ ইজ অ্যাকচুয়ালি আ ভেরি ভেরি কাম্বারসাম প্রসেস। সো SP16 is the design aid of IS 456 2000, ঠিক আছে, SP16 কিন্তু কোনো আলাদা করে কোনো কোড নয়, এটা একটা স্পেশাল এডিশন যেটা IS 456 এর প্রভিশনগুলোকে কিছুটা ফেসিলিটেট করেছে ফর দ্য ইউজার্স, যারা কোডটা ইউজ করছে তাদের কাজ করতে যাতে সুবিধা হয় সেই জন্য কিছু ইন্টারাকশন ডায়াগ্রামস, ডিজাইন চার্টস, এগুলো SP16 আমাদের প্রোভাইড করেছে, যেখান থেকে আমরা উইদাউট ডুইং মাচ ক্যালকুলেশন আমরা শুধুমাত্র ফিগার থেকেই ডেটাগুলোকে পেয়ে যেতে পারি, ঠিক আছে, যে প্যারামিটার্স গুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা এই ইন্টারাকশন ডায়াগ্রাম কিছু দেওয়া আছে, কিছু চার্টস দেওয়া আছে, সেগুলো থেকে কিন্তু আমরা পেয়ে যেতে পারি, ঠিক আছে, ঠিক সেরকমই একটা কাজ যখন কলাম অ্যাক্সিয়াল লোড আর ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং এ আছে, তখন যেহেতু এটার অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন বিকামস ভেরি ভেরি কাম্বারসাম, হোয়াট SP16 has done, they have provided us with some interaction diagrams. Okay, interaction diagrams in which two non-dimensional parameters such as pu by fck bd, see this is nothing but pu. Okay, this particular load is the ultimate load. Okay, this load is nothing but pu and this mx is nothing but mxu by mux whatever, ঠিক আছে,
Okay, let it be MUX only. MUX. Okay, so MUX is like this. তো আহ, এটা হচ্ছে আমার এমইউ আর এটা হচ্ছে আমার এমইউ আর এটা হচ্ছে পিইউ। যদি তাই হয় তাহলে SP16 কি করেছে, অ্যালং ওয়াই অ্যাক্সিস আমাদের প্লট করেছে হচ্ছে পিইউ বাই এফসিকে বিডি, আর অ্যালং এক্স অ্যাক্সিস প্লট করেছে এমইউ বাই এফসিকে বিডি স্কোয়ার। নাও বোথ অফ দিস প্যারামিটার্স আর নন ডাইমেনশনাল। নন ডাইমেনশনাল মানে এদের কোনো বেসিক্যালি ইউনিট আমরা পাবো না। এটা এই ইন্টারাকশন ডায়াগ্রামটা আমাদের কি রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি, যে একটা এমইউ আর একটা পিইউ যদি আমার একসাথে কাজ করে তার করসপন্ডিং এক্সেন্ট্রিসিটিটা ঠিক কতটা, ঠিক আছে, সেই জিনিসটাই এই ইন্টারাকশন চার্ট থেকে আমরা পাচ্ছি। ঠিক আছে, আমি এই চার্টটা ডিসক্রাইব করছি, তার আগে একটু পিইউ বাই এফসিকে বিডি এই ব্যাপারটা একটুখানি আলোচনা করা প্রয়োজন। যেমন আমি বলছি এটা নন ডাইমেনশনাল পিইউ বাই এফসিকে বিডি। তো আমি যদি এইটার ইউনিট গুলোকে বসাই, পিইউটা আমরা যেমন সবসময় নিউটনে ধর পাবো, তাহলে নিউটন, এফসিকে মানে আমার নিউটন বাই মিলিমিটার স্কোয়ার ধরা যাক, মাল্টিপ্লাইড বাই বি মানে হচ্ছে মিলিমিটার আর ডি মানেও হচ্ছে মিলিমিটার। তাহলে এই মিলিমিটার মিলিমিটার কেটে গেল মিলিমিটার স্কোয়ারের সাথে, আর নিউটন নিউটন কেটে গেল। তো ইভেন্চুয়ালি ইট ইজ নন ডাইমেনশনাল, নন ডাইমেনশনাল, বা এটাকে আমরা নর্মালাইজডও বলতে পারি। যাই হোক, আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এমইউ বাই এফসিকে বি ডি স্কোয়ার। So this is nothing but what is the unit of mu? Newton millimeter. Okay, divided by FCK is Newton by millimeter square, multiplied by B is millimeter and D is millimeter square. So this millimeter square and millimeter square gets cancelled out, and Newton millimeter and Newton millimeter gets cancelled out. Eventually this is also non-dimensional. So আইএস 456 এর যে প্রভিশন সেটাকে ফেসিলিটেট করার জন্য SP16 যে চার্টগুলো প্রোভাইড করেছে, তাতে পিইউ বাই এফসিকে বিডি ইজ প্লটেড অ্যালং y axis and mu by fck bd square is plotted along x axis. Okay, and both these parameters are non-dimensionals, and if you just plot, if you if you uh, just find out a particular point corresponding to these two parameters, it will be, মানে এটা একটা যে কোনো পয়েন্টে আমরা পাবো, সেটা যে কোনো জায়গায় হতে পারে। এবার আমি এই চার্টটাতে আসার আগে একটুখানি ডিসকাস করি, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছিস, যে আমার অ্যাক্সিয়াল লোড অ্যালং উইথ ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং যদি হয় তাহলে জিনিসটা কি দাঁড়ালো, এবং আমরা পিইউ বাই এফসিকে বিডি আর এমইউ বাই এফসিকে বিডি স্কোয়ার থেকে এক্স্যাক্টলি কি পাচ্ছি। তো এই দুটো ভ্যালু কিন্তু আমাদের সবসময় জানা থাকবে, পিইউ কত এমইউ কত এটা আমরা জানবো, এবং এফসিকে কি গ্রেডের কংক্রিট আমরা ইউজ করছি এবং কি সেকশন আমরা কলামের ইউজ করছি, তার উপর বেস করে এই নন ডাইমেনশনাল প্যারামিটার্স গুলো বার করাটা কোনো বড় ব্যাপার নয়। কাজেই সেখান থেকে আমরা খুব ইজিলি বার করতে পারবো। এই ইন্টারাকশন ডায়াগ্রাম গুলোতে যদি একটু খতিয়ে দেখিস তাহলে দেখতে পাবি, if you look at these interaction diagrams minutely, you see P by FCK values are given. P by FCK values are given. P is nothing but the percentage of steel. তো আমি mu by FCK BD square আর PU by FCK BD যদি বার করতে পারি, তাহলে that will correspond to a particular point. ধরা যাক maybe the point is somewhere here, ধরা যাক এরকম কোথাও আমি একটা পয়েন্ট পেলাম। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা পি বাই এফসিকে, যেটা পি বাই এফসিকে এর ওপরে আছে 0.24, এর নিচে আছে 0.22। তো আমি এখান থেকে একটা মোটামুটি কিছু ভ্যালু অ্যাজিউম করে নিতে পারি, মেবি 0.23। ওকে, মেবি 0.23 আমি ভ্যালুটা নিয়ে নিলাম। তাহলে আমি পেয়ে গেলাম কি পি বাই এফসিকে ইকুয়াল টু 0.23 পেয়ে গেলাম। তাহলে P is equal to nothing but 0.23 times into FCK. If FCK is 20, multiply that with 20, you get the percentage of steel. So as simple as that. If you just refer to the interaction diagram of SP16, the design becomes very, very easy. Okay.
কিন্তু এটা কিভাবে তৈরি হচ্ছে সেটা একটুখানি বোঝাটা জরুরি। যাই হোক, তো আমি এবার একটু এখানে লেখাতে আসছি, সেটা হচ্ছে শর্ট কলামস আন্ডার কম্প্রেশন উইথ ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং। ওকে, the non-dimensional parameters used for the construction of design charts in SP16 are PU by FCKBD and MU by FCKBD square plotted along Y and X axis respectively, right? PU by FCKBD is plotted along Y axis and MU by FCKBD square is plotted along X axis. These parameters are plotted for different values of the ratio P by FCK, where P is the percentage reinforcement in the section. ওকে, আসল ব্যাপারটা হচ্ছে এখানে যদি আমি SP16 এর এই ইন্টারাকশন ডায়াগ্রামটা দেখি, এই পি ইউ বাই এফসিকে বিডি স্কোয়ার আর সরি পি ইউ বাই এফসিকে বিডি অ্যান্ড এম ইউ বাই এফসিকে বিডি স্কোয়ার, these two non-dimensional parameters are plotted corresponding to different values of p by fck, ঠিক আছে? p by fck different values এর জন্য এটা প্লট করা আছে। তো আমি এইখান থেকে কিন্তু যে কোনো p by fck এর ভ্যালু রেফার করে নিতে পারবো। আর এই যে এখানে স্ট্রেট লাইন গুলো আমরা দেখতে পাচ্ছি না, এটা আমার এইখান থেকে দেখালে একটু সুবিধা হবে। এই যে এখানে স্ট্রেট লাইন গুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে স্ট্রেট লাইনটা একটা চলে গেছে, এই লাইনটা আর এই লাইনটা, এই দুটো লাইনের বাইরেও আরো কয়েকটা লাইন আছে, এরকম এরকম এখান থেকে বেরিয়েছে, দেখতে পাচ্ছিস, ঠিক আছে? এই লাইনগুলো কি আর এর ওপরে নিচের ব্যাপারটাই বা কি, এই জিনিসটা কিন্তু একটু বোঝা দরকার, ঠিক আছে? আমি বুঝিয়ে দিচ্ছি, জাস্ট গিভ মি সাম টাইম। ওকে, তো আগে দেখা যাক যে কি কি কেস আমার SP16 কভার করেছে। টোটাল 4টে কেস SP16, সরি 3টে কেস SP16 কভার করেছে। Case number 1 is rectangular section reinforced with equal number of bars on opposite sides parallel to the axis of bending given in chart 27 to 38. Okay, so rectangular section reinforced with equal number of bars on opposite sides প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ বেন্ডিং। তো আমি যদি এইখানে এই কেসটাকে রেফার করি, এটা একটা অ্যাক্সিয়াল লোড অ্যালং উইথ ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং কেস আছে। তো এটা আমার এই দিস এক্স এক্স অ্যাক্সিস ইজ দ্য অ্যাক্সিস অফ বেন্ডিং। আমার কেসটা কি বলছে, চার্ট নাম্বার 27 থেকে 38 কোন কেসটা কভার করছে আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে যদি আমি প্ল্যানটা আঁকি, তাহলে প্ল্যানটা হচ্ছে আমার এই রকম, ঠিক আছে? এই প্ল্যানে এইটা হচ্ছে আমার এক্স এক্স অ্যাক্সিস আর এইটা হচ্ছে আমার এক্স এক্স অ্যাক্সিস আর এইটা হচ্ছে আমার ওয়াই ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তো আমি এই ছবিতে দেখতে পাচ্ছি যেটা, যে এই এক্স এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমার অ্যাক্সিস অফ বেন্ডিং। তাহলে চার্ট 27 থেকে 38 SP16 এর যেটা কভার করেছে সেটা হচ্ছে ইকুয়াল নাম্বার অফ বার্ডস, মানে ইকুয়াল নাম্বার অফ বার্স হতে হবে কোন দুটো দিকে, প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ বেন্ডিং। তাহলে আমি যদি এই দিকে 4খানা বার দিই এরকম, এক্স অ্যাক্সিসটা হচ্ছে বেন্ডিং অ্যাক্সিস, তাহলে প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ বেন্ডিং মানে এক্স অ্যাক্সিসের প্যারালাল করে আমাকে বারগুলোকে দিতে হবে। তাহলে আমি এই দিকেও 4খানা বার দেব, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, আর কিছুই না, নিয়ে এইটাকে আমি এইরকম করে দিলাম, ঠিক আছে? আমি ল্যাটারাল টাই দিয়ে এটাকে আটকে দিলাম। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি এই অন্য দিকটাতে কিন্তু রেনফোর্সমেন্ট এই সময় দিচ্ছি না, তো শুধু প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ বেন্ডিং এই আমি বারগুলোকে দিচ্ছি, ঠিক আছে? বেশ, এবার SP16 এর তাহলে এই চার্টগুলো কি 12টা, টোটাল 27 থেকে 38 মানে আমার টোটাল 12খানা চার্ট। 12খানা চার্ট কেন হলো দেখা যাক। এইটা হচ্ছে আমার চার্ট নাম্বার 27, এখান থেকে আমার কম্প্রেশন উইথ বেন্ডিং এর চার্টটা আরম্ভ হলো। এটা হচ্ছে পেজ 112 থেকে শুরু, ঠিক আছে? পেজ 27টা কি, কম্প্রেশন উইথ বেন্ডিং রেক্ট্যাঙ্গুলার সেকশন রেইনফোর্সমেন্ট ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অন টু সাইডস। দেখ এখানে দেখিয়ে দিয়েছে, এই অ্যাক্সিসটা হচ্ছে আমার অ্যাক্সিস অফ বেন্ডিং, তার প্যারালাল দুটো দিকে ইকুয়াল নাম্বার অফ বার দিয়ে ওরা দেখিয়ে দিয়েছে এই ডিজাইন চার্টটা তখন কি হবে, ঠিক আছে? এটা কেন আমার টোটাল 12খানা, কারণ এইখানে টোটাল 3টে গ্রেডের স্টিল কভার করা হয়েছে এই চার্টগুলোতে। FY ইকুয়াল টু 250, FY ইকুয়াল টু 415, FY ইকুয়াল টু 500, এই 3খানা গ্রেডের স্টিল কভার করা হয়েছে। আর প্রত্যেকটাতে কি দেওয়া হয়েছে, D' বাই D এই রেশিও আবার নেওয়া হয়েছে 4টে করে,
d dash by d equal to 0.05, d dash by d equal to 0.1, d dash by d equal to 0.15, and d dash by d equal to 0.2. ওকে, সো তিনখানা আমার টোটাল গ্রেড অফ স্টিল আছে। তো আমার তিনখানা টোটাল গ্রেড অফ স্টিল আছে। এফ ওয়াই আমি নিচ্ছি এফ ওয়াই ইকুয়াল টু আমি নিয়েছি হচ্ছে 250, 415 আর 500, আর প্রত্যেকটাতে আমি ডি ড্যাশড বাই ডি কত করে নিয়েছি, প্রত্যেকটাতে নিয়েছি ডি ড্যাশড বাই ডি ইকুয়াল টু চারটে করে ভ্যালু, 0.05, 0.10, 0.15 and 0.20। তাহলে টোটাল নাম্বার অফ ইন্টারাকশন ডায়াগ্রাম কতগুলো হবে? 3 into 4 ইকুয়াল টু 12 খানা করে ইন্টারাকশন ডায়াগ্রাম আমি পাবো। ঠিক আছে, 12টা করে পাবো, কারণ আমার ডি ড্যাশড বাই ডি এর চারটে করে ভ্যালু। ডি ড্যাশটা কি? এটা যদি আমার ডি হয়, এটা যদি আমার বড় ডাইমেনশনটা হয়, এটা যদি আমার ডি হয়, তাহলে এইটা হচ্ছে ডি ড্যাশ, এই ক্লিয়ার কভারটা। ঠিক আছে, এইটা হচ্ছে ডি ড্যাশ, সরি এটা হচ্ছে আমার ডি ড্যাশ। তাহলে ডি ড্যাশ বাই ডিটা আমাকে আগে বার করে দিতে হবে। ব্যাস, প্লেন অ্যান্ড সিম্পল হয়ে গেল। ওকে, তো ওই জন্য রেক্ট্যাঙ্গুলার সেকশন রেইনফোর্সড উইথ ইকুয়াল নাম্বার অফ বারস অন অপোজিট সাইডস প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ বেন্ডিং, এটাতে 12 খানা টোটাল চার্ট পাওয়া যাচ্ছে, 27 থেকে 38। দেখা যাক একটা আমরা ঘুরে ঘুরে দেখে নিই কি আছে না আছে। তো এটা যেমন 27 নম্বর চার্ট হচ্ছে FY 250 আর d dash by d হচ্ছে 0.05। নেক্সট চার্ট FY 250 d dash by d equal to 0.1, FY 250 d dash by d 0.15, FY equal to 250 d dash by d equal to 0.2, and the same thing is occurring for other grades of steel also. Means for FY equal to 415, again we are getting 4 consecutive charts for different d dash by d values, and similarly for FE 500 also. Okay, so that is why for each and every case we are actually getting 12 number of charts from SP16. Okay, right, next is rectangular section reinforced with equal number of bars on all the four sides. ঠিক আছে, সেকেন্ড কেসটা হচ্ছে রেক্টাঙ্গুলার সেকশন রেইনফোর্সড উইথ ইকুয়াল নাম্বার অফ বারস অন অল দ্য ফোর সাইডস। এখানে যেরকম এই ছবিটা আমি দেখালাম, এবার এইখানেই যদি আমি জাস্ট এটাকে করে দিই যে চারটে করে বার আমি চারদিকেই দিলাম, আমি কিন্তু ইকুয়াল নাম্বার অফ বার বলছি, এখানে আমি এক্সাম্পল দেওয়ার জন্য চারটে বার নিয়ে দেখাচ্ছি। এইটা হয়ে গেল আমার পরের কেসটা। ঠিক আছে, যেখানে চারদিকেই রেইনফোর্সমেন্টটা দিয়েছি। যদি আমার এটা অ্যাক্সিয়াল লোড অ্যালং উইথ বাই অ্যাক্সিয়াল বেন্ডিং হয়, তখন ইনভেরিয়েবলি আমাদেরকে চারদিকেই রেইনফোর্সমেন্ট দিয়ে করতে হবে। আর যদি ইউনি অ্যাক্সিয়াল বেন্ডিং হয়, তখন what can be done, you can provide reinforcements, okay, you can provide reinforcements like this only। ঠিক আছে, এরকম প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ বেন্ডিং এ দিলেই হবে, কিন্তু তার সাথে চাইলে আমরা চারদিকেও দিতে পারি। তো সেটা আমরা যে কেসটা করব সেই পার্টিকুলার চার্টটাকে আমরা রেফার করব। ঠিক আছে, অ্যান্ড if you are having any difficulty in understanding, you can always ask me, and you can also post your queries in the comment box. Okay, okay, so rectangular section reinforced with equal number of bars on all the four sides, 39 to 50. Okay, so let us just go to chart number 39. Okay, see the difference. Okay, so this is our chart number 39, in which reinforcements are distributed equally on four sides, and again the same thing for 3 different grades and 4 different values of d dash by d. So for this particular case, when reinforcement are distributed equally on all the four sides, we shall get 12 number of charts. Okay, same thing. And the next case is circular sections reinforced with 8 bars symmetrically placed, and these charts can also be used for bars not less than 6. And the third case is for circular sections, ঠিক আছে, reinforced with 8 number of bars placed symmetrically.
তো আমরা ওটা দেখে নিই কি আছে, এবং বলে দিয়েছে এই চার্টগুলো মানে 51 থেকে 62 এই সার্কুলার সেকশনের যে চার্টগুলো, এগুলো 6টার বেশি বার থাকলেই আমরা রেফার করতে পারি। এই যে এখান থেকে শুরু হলো চার্ট 51 থেকে, ঠিক আছে, এখানে 8টা করে বার ইকুয়ালি দিয়ে দেখানো আছে, কিন্তু এই চার্টগুলো আমরা যে কোনো নাম্বার অফ বারের জন্য ইউজ করতে পারি, বাট দ্যাট শুড নট বি লেস দ্যান 6 অ্যান্ড দ্যাট ইজ মেনশনড ইন আইএস কোড 456 ইটসেলফ, ঠিক আছে, ওখানেই বলা আছে যে সার্কুলার সেকশনে কিন্তু 6টার থেকে কম বার আমরা এমনিতেও দিতে পারবো না, মানে সার্কুলার সেকশন হলেই আমরা এই পার্টিকুলার 12খানা চার্ট রেফার করে পি বাই এফসি এর ভ্যালু কিন্তু বার করে নিতে পারি, ঠিক আছে। আমি একটা পার্টিকুলার চার্ট রেফার করে এই লাইনগুলোর ব্যাপারটা কি একটু বোঝানোর চেষ্টা করছি। যেমন এই ছবিটা মোটামুটি পরিষ্কার আছে, এটা থেকে কিন্তু ভালো দেখা যাচ্ছে, তাই আমি এটা থেকেই দেখাই। এই লাইনগুলোর এই পয়েন্টটার মানে কি, যদি আমি একেবারে এক্স অ্যাক্সিসের ওপর, অবশ্যই এখানে আমি অ্যানোটেট করতে পারবো না, আমার এইখানেই সুবিধা হবে, তাই আমি এইখানেই দেখাচ্ছি। হ্যাঁ, আসল ব্যাপারটা হচ্ছে এখানে, তো আমি দেখা যেতে পারে কিরকম পয়েন্ট কোথায় কোথায় আমরা পেতে পারি। এই যে পিইউ বাই এফসি কে বিডি আর এমইউ বাই এফসি কে বিডি স্কোয়ার, এটা বার করে আমি একটা করসপন্ডিং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে গেলে একটা ভ্যালু পাবো। তাহলে আমার পয়েন্টগুলো কোথায় কোথায় হতে পারে, পয়েন্টগুলো কিন্তু আমার হতে পারে, ধরা যাক আমি একেবারে এই অ্যাক্সিসের ওপরেই কোথাও একটা পেলাম, এইখানে পেলাম, ঠিক আছে, না এটা কালারটা ভালো ফুটছে না, ঠিক আছে, আমি ব্লু কালারটা নিয়ে নিই, দেখা যাক এটাতে ভালো বোঝা যায় নাকি। হ্যাঁ, এটা অনেকটা বেটার, রাইট। তো এইখানে আমি যদি পয়েন্টটা পাই, তার মানেটা কি, তার মানেটা কিন্তু এটা হচ্ছে শুধুই পিইউ আছে, এমইউ এখানে কিছু নেই, ঠিক আছে, এটাতে এমইউ এর কোনো ভ্যালুই পাচ্ছি না, তখন এটা এই অ্যাক্সিসের উপর পড়ে যাবে। এবার আমি যত এদিকে যাচ্ছি তত এক্সেন্ট্রিসিটিটা বাড়ছে, তত এক্সেন্ট্রিসিটি বাড়ছে, মানে যে এমইউ এর ভ্যালুটা পাচ্ছি, এই এমইউ এর ভ্যালুটা হচ্ছে পিইউ ইনটু এক্সেন্ট্রিসিটি, তার জন্য তো এমইউ। তো আমি যত এদিকে যাচ্ছি তার মানেটা হচ্ছে আমার এক্সেন্ট্রিসিটিটা ক্রমশ বাড়ছে, বাড়তে বাড়তে যখন এই লাইনটার উপরে আমরা এলাম, যখন আমরা এই লাইনটার উপরে এলাম, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট, ইট ইন্ডিকেটস দ্যাট অ্যান্ড দিস পার্টিকুলার পয়েন্ট, এইখানে আমি যদি কোনো পয়েন্ট এরকম ভাবে রেফার করি, ঠিক আছে, এই পয়েন্টগুলো কি, এই পয়েন্টগুলো হচ্ছে কিছুই না, এটা হচ্ছে ই ইকুয়াল টু ই মিনিমাম, যেটা আমরা অ্যাক্সিয়াল লোডের ই মিনিমাম পড়েছি না, সেই পয়েন্টগুলোই এই লাইনের ওপর পড়বে, ঠিক আছে, প্রত্যেকটা চার্টে, প্রত্যেকটা ইন্টারাকশন কার্ভে করসপন্ডিং টু ডিফারেন্ট পি বাই এফসি কে ভ্যালুজ, এই পয়েন্টগুলো সবকটা হচ্ছে আমার ই ইকুয়াল টু ই মিনিমাম, যেটা আমরা বার করেছি। মানে আমার যদি কোনো একটা পয়েন্ট এইটুকু জোনের মধ্যে পড়ে, এইটুকু জোনের মধ্যে যদি আমার কোনো পয়েন্ট পড়ে, তার মানে হচ্ছে এটাতে কিন্তু মুভমেন্ট যেটা আছে, দ্যাট মুভমেন্ট ইজ ইনসিগনিফিকেন্ট অ্যান্ড দ্যাট সেকশন ক্যান বি ডিজাইনড কনসিডারিং ইট অ্যাজ ইফ আন্ডার অ্যাক্সিয়াল লোডিং অনলি। ঠিক আগের অঙ্কটা আমরা যেভাবে করেছি, আগের সমস্যাটা আমাদের যেটা ছিল, শর্ট কলাম আন্ডার অ্যাক্সিয়াল লোড অনলি, অ্যান্ড দিস কেস ইজ ভেরি সিমিলার টু দ্যাট, ঠিক আছে। only when you get a point somewhere here, এই ই মিনিমামের থেকে বেশি, ঠিক আছে, তখন সেটাকে কিন্তু আমরা একটা সত্যিকারের অ্যাক্সিয়াল লোড অ্যালং উইথ ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং ধরে ডিজাইন করার মতো কেসে পেতে পারি। এই যে এই লাইনটা আর এই লাইনটা, এইখানে আরেকটা লাইন আছে, এই দুটো লাইন হচ্ছে আমার আপার লিমিট, এটা হচ্ছে আমার লোয়ার লিমিট, লোয়ার লিমিট, আর এইটা হচ্ছে আমার আপার লিমিট, যার মধ্যে থাকলে, তাহলে এইটুকু জোনের মধ্যে যদি আমার থাকে না, যদি এইটুকু জোনের মধ্যে আমার ভ্যালুটা আসে, এমইউ বাই এফসি কে বিডি স্কোয়ার বার করলাম, পিইউ বাই এফসি কে বিডি বার করলাম, সেটা এই জোনটুকুর মধ্যে আমার এলো, খালি এইটুকু জোনের মধ্যে, ঠিক আছে, একমাত্র তখনই এটাকে আমরা অ্যাক্সিয়াল লোড অ্যালং উইথ ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং হিসাবে ধরতে পারি, ঠিক আছে। আর এই লাইনটার পরে কি হলো, এই লাইনটার পরে, এই পয়েন্টের পরে আমরা এখানে যেটা ধরতে পারি সেটা হচ্ছে এটা আর ক্রাশিং বা কম্প্রেশন ফেলিওর হবে না, এটার এরপরে এমইউ এর ভ্যালু এতটাই বেড়ে যাচ্ছে, মানে কনসিডারিং পিইউ এমইউ এর ভ্যালু এতটাই বেশি হয়ে যাচ্ছে যে এটা কিন্তু তখন এই পয়েন্টের এপারে এটা কিন্তু তখন টেনশন ফেলিওর হবে, টেনসাইল ফেলিওর হবে, ঠিক আছে। আর এইখানে মানে এটাতে পিওর একদম এই পয়েন্টে যদি ভ্যালু পাওয়া যায়, তার মানে এটা আন্ডার পিওর বেন্ডিং আছে, ঠিক আছে, এটাতে কোনো রকম আর পিইউ এর কোনো এফেক্ট এখানে আসছেই না অ্যাট অল, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এই যে দুটো লাইন টেনে দিয়েছে, এই দুটো লাইনের মধ্যে যদি আমার ভ্যালুটা আসে, তার মানেই হচ্ছে শুধুমাত্র কলামটা অ্যাক্সিয়াল লোড আন্ডার
ইউনিঅ্যাক্সিয়াল লোডিং, ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং আমরা ধরতে পারি। তো এই লাইনগুলো সিগনিফিকেন্স হচ্ছে এটা, যেমন এটা যদি আমার ইল্ড স্ট্রেংথ এফ ওয়াই ডি যদি আমার হয়, ধর এফ ওয়াই ডি ইকুয়াল টু যদি আমার 415 হয়, তাহলে এই লাইনটা যেটা, এই লাইনটা কিন্তু এফ ওয়াই ডি ইকুয়াল টু 0, এটা 0-র করসপন্ডিং, আর এটা একেবারে ফুল মানে ইল্ডে পৌঁছে গেছে, ঠিক আছে। এরপরে এটা ফেলিওর হয়ে যাবে, এটাতে ফেলিওর হয়ে যাবে, এটা এই পয়েন্টে পৌঁছে গেছে মানে এটা একদম 415-তে পৌঁছে গেছে, ঠিক আছে। এটা 415 এমপিএ তে পৌঁছে গেছে ইল্ড ভ্যালু, আর এটা হচ্ছে এটা একেবারে 0-তে আছে, এফ ওয়াই ডি ইকুয়াল টু 0-তে আছে, ঠিক আছে। আর মাঝের এগুলো ক্রমশ আস্তে আস্তে বাড়ছে, যেমন এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.2 এফ ওয়াই ডি, এটা 0.4 এফ ওয়াই ডি, এরকম করে বাড়তে বাড়তে একেবারে এই অবধি চলে এসছে, মানে একেবারে এটাতে পৌঁছে গেছে। এটা কি, এটা নাথিং বাট এটা হচ্ছে এফ ওয়াই ডি তে পৌঁছে গেছে, ঠিক আছে। তারপরে এটা টেনশন ফেলিওর হয়ে যাবে, কাজেই এইটুকু রেঞ্জের মধ্যে আমাকে ভ্যালুটা নিতে হবে। আশা করি ইন্টারাকশন কার্ভটা মোটামুটি পরিষ্কার হয়েছে। এটার একটা অঙ্ক করলে এটা একদমই সহজ মনে হবে, অঙ্কটাতে বিশেষ কিছুই নেই। আমি পরের একটা পেজ নিয়ে নিচ্ছি এখানে, আর এখানে দেখা যাক তারপরে কি আছে। So these charts for each of these types have been given for 3 grades of steel: Fe 250, Fe 415 and Fe 500, and 4 values of the ratio d dashed by d. Okay, that is why we are getting 12 number of charts, 3 into 4 equal to 12 for each case. Okay, let us just go to a numerical example, very very simple. You see the problem is very simple if you have the interaction charts. আমাদের SP16 যেটা করেছে, আমাদের কাজটাকে অত্যন্ত সহজ করে দিয়েছে এই ইন্টারাকশন কার্ভগুলো দিয়ে, ঠিক আছে। তো একটা নিউমেরিক্যাল এক্সাম্পল আমরা দেখি। আ শর্ট রেইনফোর্সড কংক্রিট রেক্ট্যাঙ্গুলার কলাম অফ সাইজ 300 by 350 mm is subjected to an axial compressive load factored, obviously given, of 1000 kilonewton and a factored moment of 250 kilonewton meter about the major axis. Okay, major axis, you know, the axis corresponding to which the moment of inertia is maximum. Okay, adopting M25 grade concrete and Fe415 HYSD bars, determine the reinforcement in the column section. Okay, so the problem statement is like you have B, D, Fy, Fck, Pu and Mu. Okay, so given is given data PU equal to দিয়ে দিয়েছে, MU দিয়ে দিয়েছে, B বলে দিয়েছে, D বলে দিয়েছে, FCK দিয়ে দিয়েছে and Fy দিয়ে দিয়েছে, right? So PU is equal to C 1000 kilonewton, MU equal to how much? MU equal to 250 kilonewton meter, B 300. Okay, so like this, mu equal to 250 kilonewton meter about major axis only. B is 300 mm, D is 500 mm, FCK is 25 newton per mm square, and Fy equal to 415 newton per mm square, right? Okay, now to refer any chart of SP16, we first have to assume the clear cover, otherwise you won't find the value of d dashed by d. Okay, and once and if we do not have the value of d dashed by d, we cannot refer a particular chart. Therefore, let us consider d dashed minimum value is 40 mm. Let us take d dashed equal to 50 mm. Okay, যদি আমি এটা 50 mm নিই তাহলে d dash by d করলে it will be 0.1, তা আমাদের রেফার করতে সুবিধা হবে চারটা, তাই আমরা d dash টা 50 mm এখানে ধরলাম। Therefore d dashed by d is equal to 50 by 500, right, equal to 0.10. Okay, assuming now you can assume as if the reinforcement is distributed equally on all the four sides, and as the column section is subjected to uniaxial bending, you can also assume
as if the reinforcement is equally distributed on the opposite sides parallel to the axis of bending. ওকে, দুটোর একটা যে কোনো আমরা ধরতে পারি। তো দেখা যাক, তার আগে আমরা নন ডাইমেনশনাল প্যারামিটার্স গুলোকে বার করে ফেলি, সেটা তো আমরা খুব সহজে করতে পারি, ওটাতে আমরা পরে আসছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার গিভেন ডেটা। সরি, এবারে আমরা বার করছি যেটা স্টেপ 2, নন ডাইমেনশনাল প্যারামিটার্স। নন ডাইমেনশনাল প্যারামিটার্স। ওকে, PU by FCK BD and MU by FCK BD square. Okay, so PU is equal to 1000 kilonewton. Let us just convert that to Newton multiplied by 10 to the power 3. FCK is 25, B is 300 and D is 500. Okay, and mu by FCK BD square is 250 into, if you convert that to kilonewton meter to Newton millimeter, that has to be multiplied with 10 to the power 6 divided by 25 into B is 300 and D is 500 square. Okay, so very simple, just find out the values. Let me find out the values. So the value comes out to be 0.267 PU by FCK BD. And what about MU by FCK BD square? 250 into 10 to the power 6 divided by 25 divided by 300 divided by 500 square. So this value is 0.133. Okay, let us assume the reinforcement is distributed equally on all the 4 sides. ঠিক আছে, এটা কিন্তু আমি আবার বলছি, এটা কিন্তু চাইলে আমরা দুটো দিকের এনফোর্সমেন্ট দিয়েও করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের কি কি হলো, আমাদের হয়েছে ডি ড্যাশ বাই ডি এসছে 0.15 আর এফ ওয়াই আছে হচ্ছে 415। ঠিক আছে, আর আমরা ধরেছি রেনফোর্সমেন্টটা ডিস্ট্রিবিউট করেছি ইকুয়ালি অন অল দ্য 4 সাইডস। তো এই তিনটে যদি আমি এক জায়গায় করি তাহলে আমাদের কত নম্বর চার্ট রেফার করতে হবে, এটা কিন্তু বোঝাটা খুব একটা শক্ত ব্যাপার নয়। আমরা এখানে যাই, তো এইখানে আমাদের এনফোর্সমেন্ট ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অন অল দ্য 4 সাইডস শুরু হলো কোথা থেকে, এটা শুরু হলো হচ্ছে আমাদের চার্ট 27 থেকে 38 39 থেকে শুরু হলো, এইখান থেকে শুরু হলো। ঠিক আছে, এবার FY 250 এখন চলবে। FY 250 একটা দুটো তিনটে চারটে চলে গেল, তারপরে FY 415 শুরু হলো, ডি ড্যাশ বাই ডি 0.05, ডি ড্যাশ বাই ডি 0.1। তো এই পার্টিকুলার চার্টটা কিন্তু আমাদের এখন রেফার করতে হবে, কারণ আমাদের FY আছে 415, ডি ড্যাশ বাই ডি আছে 0.1, আর আমরা রেইনফোর্সমেন্টটা ধরে নিয়েছি অ্যাজ ইফ ইট ইজ ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অন 4 সাইডস। তাহলে এখানে এবার দেখতে হবে হচ্ছে আমার MU বাই FCK BD এর ভ্যালু কত আর PU বাই FCK BD স্কোয়ারের ভ্যালু কত, সেখান থেকে কত আসছে ব্যাপারটা। তো আমাদের এসছে PU বাই FCK BD এসছে কত 0.267। তো আমার এইখানে 0.2, 1 2 3 4 5 5টাতে পৌঁছে গেছে, মানে প্রত্যেকটা 0.22 করে আছে। তাহলে এটা হচ্ছে আমার 0.22, 0.24, এটা হচ্ছে 0.26। তাহলে এরকম কোথাও দিয়ে আমার লাইনটা আসবে, বেশ। আর MU বাই FCK BD স্কয়ার 0.133। তাহলে এদিকে আমার কতগুলো লাইন গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা ভাগে প্রত্যেকটা 0.11 করে। তাহলে এইখানে হচ্ছে আমার 0.11, 0.12, 0.13। তাহলে এরকম কোথাও থেকে উঠলো লাইনটা।
আর এদিক থেকে এই লাইনটা এলো, জাস্ট এই দুটোকে যদি আমি এখানে টেনে দিই, ঠিক আছে, এই ছবিটা তুলে নিয়ে গিয়ে আমি যদি এইখান থেকে লাইনটাকে টেনে দিই, আমি এটা না একটা দাঁড়া, আমি এইটুকু পোর্শনের একটা যদি এরকম স্ক্রিনশট নিয়ে নিই টুক করে, হ্যাঁ নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি একটা পেস্ট করলাম, এটাকে কন্ট্রোল ভি। তাহলে আমার লাইনটা কি দাঁড়ালো? লাইনটা হচ্ছে 0.2, 0.22, 0.24, 0.26, 0.267, তাহলে এরকম কোথাও। এবার আমার এখানে আবার একটু স্ট্রেট লাইন টানা ঝামেলা আছে, আমি চেষ্টা করছি যতটা সম্ভব, এখান থেকে এরকম একটা লাইন বেরিয়ে গেল, ঠিক আছে। আর এখানে 0.11, 0.12, 0.13, 0.133, তাহলে এরকম কোথাও থেকে একটা ভার্টিক্যাল লাইন এরকম উঠে যাবে, এরকম উঠে গেল। তো এইরকম কোথাও আমার জিনিসটা কাট করলো। তাহলে এইটা আমার কত পার্সেন্টেজ অফ রেনফোর্সমেন্ট হচ্ছে দেখা যাক, ঠিক আছে। দেখা যাক, এইখানেও তো করেছি, করে আমি এটা যেটা পাচ্ছি PU by FC কে, এবার রেফারিং চার্ট 44 of SP16 with equal number of steel bars on all the four sides, we get P by FC কে equal to 0.09. ওকে, এরকম কোথাও, এই যে এখানে দেখ 0.08, এটা P by FC কে 0.08, এটা P by FC কে 0.10, তার মাঝামাঝি একটা জায়গায় পেয়েছি, কাজেই P by FC কে আমি 0.09 ধরে নিলাম, ঠিক আছে। তো P by FC কে 0.09 যদি হয়, P কত হবে? 0.09 ইন্টু 25 মানে 2.25%, ঠিক আছে। ভেরি ভেরি সিম্পল। তো আমরা রেফারিং এই চার্ট আমরা পেয়েছি যেটা P by FC কে পেয়েছি 0.09, that implies P is equal to 0.09 into 25 equal to 2.25%, ঠিক আছে। তাহলে এই রেনফোর্সমেন্ট স্টিল প্রোভাইড করলে আমার সেকশনটা ডিজাইন হয়ে যাবে। তাহলে পি যদি আমার 2.25% হয়, এএস কত হবে? এএস ইকুয়াল টু পিবিডি বাই 100, ঠিক আছে। আমরা সবাই জানি পার্সেন্টেজ অফ স্টিল ইকুয়াল টু 100 এএস বাই বিডি। তাহলে পি যদি আমার 2.25 হয়, এএস ইকুয়াল টু পিবিডি বাই 100, জাস্ট সিম্পলি রিপ্লেস দ্য ভ্যালু, সাবস্টিটিউট দ্য ভ্যালুজ অফ পিবি অ্যান্ড ডি, you get the corresponding area of steel required. Let us provide now, if you have to provide 3375 mm square, you may provide 8 numbers 25 চট, ঠিক আছে। এখানে দেখে মনে হচ্ছে 8টা 25-এর বার দিলে 3, 9, 2, 7, বেশ অনেকটা বেশি দেওয়া হয়ে গেল, তা নয়। আমাদের গ্রস এরিয়াটা অনেক বেশি, 300 বাই 500 কলাম, তো সেখানে যদি আমার 600 মিলিমিটার স্কোয়ার এক্সট্রা লোহা দিই, সেটার পার্সেন্টেজটা ইনসিগনিফিকেন্টই হবে, ইভেনচুয়ালি খুব একটা বেশি হবে না। কাজে 8টা 25-এর বার আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিয়ে দিতে পারি, ঠিক আছে। 8টা 25-এর বার মানে চারদিকে ইকুয়াল নাম্বার অফ বার এরকম করে আমি দিয়ে দিলাম। টাই কিভাবে বার করতে হয়? অ্যাবসলিউটলি সেম অ্যাজ ইন কেস অফ দ্য প্রিভিয়াস প্রবলেম। আমরা জানি টাই ডায়ামিটার শুড নট বি লেস দ্যান 25 by 4 equal to 6.25, এটা 6 mm, দিস ইজ নট 5 mm, দিস ইজ অবভিয়াসলি 6 mm। আমি বারবার করে বলছি, এটা তোমরা কারেকশন করবে, এটা 6 mm হবে। অ্যান্ড হেন্স প্রোভাইড 8 টড টাইজ, ঠিক আছে। 6.25 এর উপরে আমাদের 8-এর বাড়ি হবে। tie spacing should not be greater than 300 millimeter because least lateral dimension is 300 mm, আর হচ্ছে 16 times বারের ডায়ামিটার মানে 400 mm, এই আর একটা হচ্ছে না, এই দুটোই ঠিক আছে। তো সেখান থেকে হেন্স প্রোভাইড 8 ডট টাইজ অ্যাট দ্য রেট 300 mm সেন্টার টু সেন্টার। তো এটা ডিস্ট্রিবিউশনটা আমি এখানে দেখিয়ে রেখেছি, এটা অ্যাবসলিউটলি সেম অ্যাজ ইন কেস অফ দ্য প্রিভিয়াস প্রবলেম, দেয়ারফর আই ওন্ট ডিসক্রাইব ইট ফার্দার। ভিডিওর লেন্থটা বড় হয়ে যাচ্ছে, কাজেই আমি এটা ছেড়ে দিচ্ছি। আশা করি এটা সবাই বুঝতে পারবে। আমি পরে আরেকটা ভিডিওতে বাইঅ্যাক্সিয়াল বেন্ডিংটা দেবো, হয়তো কালকে দেবো, কারণ একদিনে বেশি ডাউনলোড করাটা মুশকিল। তো আমি আজকে এই ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং এর পার্টটা এখানে শেষ করছি, পরের দিন বাইঅ্যাক্সিয়াল বেন্ডিংটা বলে দেবো। থ্যাংক ইউ।